নতুন একজন এসেছে তো তার বদলে। সোনা, কথা বল সোনা, সোনা কথা বল সোনা। রক্তিম কাঁদছে, তার চোখের জল এসে পড়ছে স্বর্ণালীর মুখে। শীতল স্পর্শ, নোনা জল, দুজনের অশ্রু আজ যেন এক হয়ে গেল। আজ হাত খালি নেই, রক্তিমের মুঠোয় সে হাত আজ বদ্ধ। মন পেয়েছে একটা কাঁধ, যে কাঁধে মাথা ঠেকিয়ে আজ কাঁদা যায়। স্বর্ণালী কাঁদছে, চোখের সামনেটা সবটা আবছা। এই যন্ত্রণা সহ্য করার দায় ধীরে ধীরে ক্রমাগত সব ছেড়ে ছুড়ে শান্তির এক নগরে হারিয়ে যেতে লাগলো স্বর্ণালী। অন্ধকারের গহীন গুহায় ডুব দিল সে। দূরে কোথাও গান বাজছে, রেডিওতে রবীন্দ্রসঙ্গীত। স্পষ্ট সেই সুর 100 বছর পরেও আজও জাগ্রত মানুষের মনে মনে। হঠাৎ করে বহু বছর পর যদি হারিয়ে যাওয়া প্রিয় মানুষটাকে খুঁজে পান, তখন আপনার কি অবস্থা হবে? সেই পরিস্থিতিতে ঠিক কি করবেন আপনি? এড়িয়ে চলে যাবেন, নাকি একবার সেই মানুষটির সাথে কথা বলার জন্য উতলা হয়ে উঠবে আপনার মন? মনের মধ্যে জমে জমে জীবাশ্ম হয়ে যাওয়া প্রশ্নগুলো কি আবার জীবন্ত হয়ে উঠতে চাইবে না? প্রশ্ন থাক, চলুন গল্পটা শুনে নেওয়া যাক। নমস্কার, আপনারা শুনছেন রাতের গল্প। আর রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। রাতের গল্পে আজ আপনারা শুনবেন রূপকথার কলমে এক না পাওয়ার গল্প, অঙ্গীকার। দাঁড়ান, একটা কথা ছিল। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের গল্প, অঙ্গীকার। এই মিতালিদি, তোমায় বলেছিলাম না সাইনবোর্ডটা পাল্টাতে? ভুলে গেছিলাম গো দিদি। রিসেপশনের খাতা দেখতে দেখতেই উত্তর দিল মিতালি। বছর 24 মে, কলকাতার নামী নার্সিংহোম দ্য লাইফে কর্মরত। আগামীকালের মধ্যেই ঠিক করিয়ে দেব। তোমার কাল কাল করে গোটা একটা মাস কেটে গেল। মানুষ এখন ভাবতে বসেছে যে আমারই নাম বহ্নি রায়চৌধুরী। নামে কি আসে যায় দিদি, আসল কাজ তো তোমার ঔষধে। সেই ভালো ডাক্তার পেয়ে গেছো তোমরা, কি আর বলি বলো। হাসতে হাসতে বলল স্বর্ণালী রায়চৌধুরী। প্রফেশনে ডাক্তার, ডিপার্টমেন্ট গাইনোকোলজিস্ট। সন্তান সুখের আনন্দের খবরটা প্রায়শই মা তার কাছ থেকেই নিয়ে যায়। এক কাপ কফি হবে গো? এক্ষুনি ব্যবস্থা করছি দিদি। আজ খুব চাপ গেছে নাকি, দুপুরবেলা কফি চাইছো? আর বলো না, ইমার্জেন্সিতে 2টো সিজার এসে গিয়েছিল, আর 4টে এমনিতেই ছিল। সকাল থেকে কিচ্ছু মুখে দেওয়ার সময়টুকু পাইনি। কিছুক্ষণ পর আবার ডিউটি আছে। আচ্ছা, তুমি কেবিনে যাও, আমি রমাদিকে বলছি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ? স্বর্ণালী ক্লান্ত মুখে এক টুকরো হাসি ঝুলিয়ে এগিয়ে গেল নিজের কেবিনের দিকে। 30 বর্ষের মেয়েটির এখনো বিয়ের ফুল ফোটেনি। বাবা মা হারা অনাথ একটি মেয়ে, ঠাকুমার কাছেই মানুষ। গত বছর হঠাৎই বৃদ্ধার মৃত্যুতে একেবারেই একা হয়ে পড়ে স্বর্ণালী। আত্মীয় স্বজন আছে অনেক, তবে তাদের সাথে যোগাযোগটা যেন একেবারেই বিচ্ছিন্ন করে ফেলেছে স্বর্ণালী। সময়টাই বা কই। তার সমস্ত দিনটাই কেটে যায় এই নার্সিংহোমে। এছাড়াও আরও ক্লিনিক আছে তার, সরকারি হসপিটালে পোস্ট আছে, সাথে মেডিকেল ক্যাম্প। বিয়ের সাথে নিয়ে ভাববার তার ফুরসত কোথায়? সে স্বাদও মনে জাগেনি কখনো। একাকিত্বের সাগর বড় গভীর, তবে ব্যস্ততার কারণে কোনোদিন মন খারাপ টিকে থাকতে পারেনি বেশিক্ষণ। ক্লিনিকের বাইরে আজও বড় বড় অক্ষরে ডক্টর বন্নি বসু লেখা দেখে বড্ড বিরক্তি অনুভব করল সে। মিতালিকে বহুবার সাইনবোর্ডটা বদলানোর কথা বলেছে সে, অথচ মেয়েটির যেন কোনো পাত্তাই দেয় না। ডক্টর বন্নি বসু বয়সে তার সিনিয়র। একদিন হঠাৎই আলাপ হাসপাতালে।
ভদ্রমহিলাকে ভীষণ সম্মান করত স্বর্ণালী। এই কেবিনে একটা সময় তিনিই বসতেন। স্বর্ণালী শুধু সিজার কেসগুলো দেখত। হঠাৎ ওনার ট্রান্সফারের কারণে নার্সিংহোম অথরিটি তাকে পোস্টটা দিতে চেয়েছিল। তখনই আপত্তি ছিল স্বর্ণালীর, অথচ এতগুলো পেশেন্টের কথা ভেবে আর নারাজি দেখাতে পারেনি। সময় 2:33, অথচ ভিড়টা এখনো মাত্রা ছাড়া। মেয়েদের সমস্যার যেন শেষ নেই। আগে বেশিরভাগটাই আসতো বিবাহিত মেয়ে, এখন তার চাইতে কিশোরীদের ভিড়টাই বেশি। পিসিওএস নামক রোগটা যেন হাত পা ছড়িয়ে জাঁকিয়ে বসেছে। তার সাথে সিস্ট, পিরিয়ড ক্র্যাম্প এসব তো আছেই। মানুষের মধ্যে শিক্ষাটাও ঢুকেছে প্রবল। আগে এই রোগগুলো নিয়ে এত ঘাটাঘাটি হতো না, এখন হয়। কোনো বেগ দেখলেই মায়েরা সব মেয়েদের নিয়ে ছুটে আসে নার্সিংহোমে। সরকারি হাসপাতাল তো রয়েছেই। একদণ্ড ছুটির অপেক্ষায় গরম ধোঁয়া ওঠা কফিটা শরবতে পরিণত হয়েছে। রমাদিকে কোথাও দেখা যাচ্ছে না। দেখতে পেলে কফিটা বদলে দিতে বলতো সে। নিশ্চিত কারোর সঙ্গে আবার গল্প জড়েছেন তিনি। প্রচন্ড কথা বলেন মহিলা। জীবনটা যেন বেরঙিন গল্পের মতো হয়ে পড়েছে দিন দিন। কোথাও এতটুকু রং টং নেই। পরনের শাড়ি একরঙা, হাতে রেঞ্জিনি চুড়ির বদলে সরু সোনার একটা চুড়ি, যার ঝনক ঝনক শব্দ নেই। হাতে থাকা স্টেথোস্কোপ ধূসর রঙের। ক্লিনিকের দেওয়ালগুলো আজ পুরনো স্মৃতিতে ডুব দিয়েছে। দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠল স্বর্ণালীর হৃৎপিণ্ড। ডাক্তার, কোনো বড় সমস্যা নয় তো? তার কুঞ্চিত ভ্রু দেখে মেয়েটির মায়ের মনে ভয় জমল। স্বর্ণালী দ্রুত নিজের জীবনে চলতে থাকা চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এলো। ঠোঁটের কোণে মৃদু হাসির স্পর্শ টেনে আশ্বস্ত স্বরে বলল, সিস্ট আছে, ওষুধ দিচ্ছি, 1 মাস পর আসবেন। সেরে যাবে তো ডাক্তার? সমস্যা নেই। সব রকম খাওয়া চলবে? বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করবেন, তাতেই হবে। এমনি সমস্ত কিছু খাওয়া চলবে। আর এই বমি বমি ভাবটা? কিছুই খেতে পারে না। এইটুকু মেয়ে সারা দিন পোয়াতি মেয়েদের মতন মুখ এঁটে ঘোরে। ওষুধ লিখে দিচ্ছি, খাবে না বললেই তো আর হয় না। দুপুরে ভাতের সাথে সালাদ করে দেবেন, লেবু দেবেন। খাওয়া দাওয়ার দিকে একটু লক্ষ্য রাখবেন, তাতেই হবে। আচ্ছা ডাক্তার। ইউএসজি রিপোর্টটা ফিরিয়ে দিল স্বর্ণালী। পেশেন্টের নাম মৌমিতা, বয়স 17, পিসিওএসে আক্রান্ত। এত বড় রোগের নাম শুনেই মেয়ের মায়েদের চোখে আতঙ্ক খেলা করে যায়। এই ডাক্তারের নামগুলো বইয়ের পাতাতেই মানায়। দ্রুত হাত চালিয়ে খসখস শব্দে কিছু ওষুধের নাম লিখে দিল সে। মা মেয়ে দুজনেই বেরিয়ে গেল। পরক্ষণেই আবারও ঢুকলো আরেকজন। দরজা অল্প ফাঁক করেই বাইরের লাইনটা দেখা যাচ্ছে। মাথাটা দপদপ করে উঠল তার। কাঁধের ওপর দায়িত্বটা ক্রমশ বেড়েই চলেছে। আচ্ছা, রমাদিকে যদি দেখতে পান একটু প্লিজ ডেকে দেবেন। পরিচিত একটা পেশেন্টের হাতে খবর পাঠালো স্বর্ণালী। মিনিট 5 মধ্যেই ছুটতে ছুটতে সেখানে এসে উপস্থিত হলো রমা। ম্যাডাম ডাকলেন? গম্ভীর দৃষ্টিতে চোখ তুলে তাকালো স্বর্ণালী। তোমার খবর কি বলো তো? সেই যে কফি দিয়ে উধাও হয়ে গেলে আর খবরটুকুও তো নেই। না মানে ম্যাডাম, ওই যে মহিলাটা সবুজ রঙের শাড়ি পরে এসেছিল না, আপনি দেখেননি? ওনার কি হয়েছে শুনবেন? ওনার ছেলে না লন্ডনে থাকেন। স্বর্ণালী বিরক্ত হলো। রমার বদ অভ্যাসটা দিন দিন বেড়েই চলেছে। লোকের হাড়ির খবর নিতে যে তার কি এত ভালো লাগে বোঝে না সে। রমাদি, ওনার ছেলে লন্ডনে থাকেন না জার্মানি সেটা ওনার ব্যাপার। তুমি আমার কফিটা বদলে দিয়ে যাও, বুঝলে? বাইরে ভিড় কত গো, আর কতক্ষণ? আচ্ছা ম্যাডাম, এক্ষুনি নিয়ে আসছি। আর তখনই দেখে আসবো যে কতজন বাকি আছে। প্লিজ একটু তাড়াতাড়ি, আমার ওইদিকে আবার সময় হয়ে আসছে, হাসপাতাল ছুটতে হবে। হ্যাঁ ম্যাডাম, এই তো দৌড়ে যাব আর ছুটতে আসবো। রমা কফির কাপটা নিয়ে ছুটতে ছুটতে বেরিয়ে গেল। মাঝখানে যেন কারোর সঙ্গে আবার গল্প জুড়ে দিও না, হেঁকে বলল স্বর্ণালী।
চেয়ারের ওপর শরীরটা এলিয়ে দিয়ে পরের রোগীর অপেক্ষা করতে লাগলো সে। কাঁটায় কাঁটায় 2 মিনিট পর হলুদ রঙের শাড়ি পরিহিত যে মহিলা প্রবেশ করলো তাকে এর আগে কখনো দেখেনি স্বর্ণালী। মুখটা বেশ গোলগাল, মিষ্টি চেহারা, অথচ চোখে ভীত ও ইতস্তত ভাব। বসুন, আপনার নাম? অনুরাধা সেন। আপনি কি নতুন ডাক্তার? এইখানে যে ম্যামটা বসতেন তিনি কোথায়? ওনার ট্রান্সফার হয়ে গিয়েছে, এখন আমিই বসি। আপনার সমস্যাটা আমাকে বলতে পারেন। অনুরাধা কিয়ৎকাল চুপ করে থাকার পর নিস্তব্ধতা ভেঙে বলল, আমার বিয়ে হয়েছে এই বছর 5 সন্তান নেই। ওই ম্যামটাকে দেখাচ্ছি বোধ করি 1 বছর। বলেছিল 3 মাস পর একবার আসতে। আপনার রিপোর্ট এবং প্রেসক্রিপশনটা দিন। অনুরাধা হাতে থাকা কাগজগুলো এগিয়ে দিল স্বর্ণালীর দিকে। মৃদু স্বরে বলল, এখনো 3 মাস হয়নি। স্বর্ণালী কুঞ্চিত ভ্রু নিয়ে তাকালো তার দিকে। তবে আজ সকালে প্রেগন্যান্সি কিট ব্যবহার করেছিলাম, রিপোর্ট পজিটিভ এসেছে। কম্পিত কণ্ঠে বলল অনুরাধা, চোখে চাঞ্চল্যতা। স্বর্ণালীর ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটে উঠল। এতগুলো বছর পর মা হওয়ার খবর পাওয়া কতই না আনন্দের স্মৃতি বয়ে আসতে চলেছে এই ক্ষণিকের পরিচিত মেয়েটির জীবনে। এই চেয়ারটাতে এসে বসুন। রিপোর্ট পজিটিভ এসছে, অভিনন্দন। কই হাতটা দেখি। স্বর্ণালী পালস চেক করল, হার্টবিট, ব্লাড প্রেশার সবটাই নর্মাল। লাস্ট পিরিয়ড কবে হয়েছে? আগস্ট। তাহলে তো অনেক দিন হলো। আচ্ছা, আমি টেস্টগুলো লিখে দিচ্ছি, আপনি একবার রমাদির সঙ্গেই দেখা করে যাবেন। টেস্টগুলো এখানেই হয়, আপনার স্যাম্পল জমা দিয়ে দিলেই হয়ে যাবে। কোনো অসুবিধে নেই তো ডাক্তার? অসুবিধে কিসের, কিন্তু আনন্দের খবর। সাবধানে থাকবেন, খাওয়া দাওয়া ভালো করে করবেন, ওষুধপত্র লিখে দিচ্ছি, আশা করছি কোনো সমস্যা হবে না। 1 সপ্তাহ পর রিপোর্টগুলো নিয়ে আরেকবার দেখা করবেন। আচ্ছা ডাক্তার। অনুরাধা গুটি গুটি পায়ে প্রেসক্রিপশন হাতে বেরিয়ে গেল। পরের জন ভেতরে ঢুকল। স্বর্ণালীর সামনে থাকা রোগীকে উপেক্ষা করে তাকালো চেয়ারের ওপর পড়ে থাকা ল্যাভেন্ডার রঙের ব্যাগটির দিকে। অনুরাধা মেয়েটিরই হবে। নিজেতে ভুলে গেল বোধহয় মা হওয়ার আনন্দ কি এতটাই তীব্র। রমাদি, 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 আছো? গরম গরম কফি নিয়ে ভেতরে ঢুকলো রমা। এই যে ম্যাম কফি। আমি আপনার লাঞ্চের ব্যবস্থা করে এসেছি। রুগী মোট 3 জন, তারপরেই ছুটি। আচ্ছা শোনো না, এই ব্যাগটা নিয়ে যাও তো। এক্ষুনি যিনি বেরিয়ে গেলেন ওনার ব্যাগ দিয়ে দাও। সব রিপোর্টই রয়েছে, হারিয়ে গেলে ওনার সমস্যাই হবে। আচ্ছা ম্যাডাম। স্বর্ণালী মন দিল পরের রোগীর দিকে। এইখানে কোনো ব্যাগ ফেলে রেখে গেছে আমার স্ত্রী? চকিত কণ্ঠে ভ্রু উঁচিয়ে সামনে তাকালো স্বর্ণালী। চশমার মোটা কাঁচের আড়ালে লুকিয়ে থাকা 2 আঁখে পল্লব ঠিকই চিনল দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে। আগের মতোই সে এখনো সুবলিষ্ঠ এবং সুন্দর। যুবকের বয়স 30 পেরিয়েছে, চোখে আনন্দ, মুখে হাসি। স্বর্ণালীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নকল মুখের মুখোশ খুলে ভেতরটা কেউ যেন টেনে বার করে নিয়ে আসতে চাইছে। সেই মেকি হাসির নাটক মুখ থুবড়ে পড়ল পুরাতন যন্ত্রণার কাছে। এই ব্যাগটা কি? রমাদি নিচেই হাতে থাকা ব্যাগটি এগিয়ে দিল যুবকের দিকে। হ্যাঁ ধন্যবাদ। এক পলক স্বর্ণালীর দিকে তাকিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল যুবকটি। অনুরাধা সেন, রক্তিম সেনের স্ত্রী অনুরাধা সেন। আপন মনেই বিড়বিড় করে উঠল স্বর্ণালী। কতগুলো বছর পর আজ আবারও তারা মুখোমুখি, অথচ কথা ফুরিয়েছে। মানুষ দুটো না বদলালেও বদলেছে পরিস্থিতি। রক্তিম সেনের স্ত্রীর চিকিৎসা করবে ডাক্তার স্বর্ণালী রায়চৌধুরী। আপন মনেই উপহাসের হাসি হাসল সে। নিজের প্রতি ধিক্কারও জন্মালো। কি অদ্ভুত জীবন আমাদের। ডাক্তার ম্যাম। হুঁশ ফিরল তার।
উপস্থিত সামনে মানুষটির কথা শুনতে শুনতেই মুখের ওপর থেকে মোটা মাস্কটা সরিয়ে ফেলল স্বর্ণালী। ডাস্ট অ্যালার্জি থাকার দরুন প্রায় বেশিরভাগ সময়ই মুখে মাস্ক লাগিয়ে থাকে সে। চোখে মোটা কাঁচের চশমা তো রয়েছেই, তাকে খুব গভীরভাবে না দেখলে পরিচিত মানুষরাও ভুল করবে। অতএব পুরাতন বন্ধু রক্তিম তাকে চিনতে পারল না। এই নিয়ে কোনো আফসোস দেখা গেল না তার মনের কোণে, বরং এক প্রবল শান্তি খেলা করে গেল হৃদয়ের নগরে। যে মাস্ককে অর্ধেক সময় বিরক্ত বলে মনে করত স্বর্ণালী, আজ সেই মাস্কের জন্যই বাঁচোয়া। নইলে রক্তিমের সামনে দাঁড়ানোর মতন সৎ সাহস কি তার আছে এই বেকুব স্বর্ণালীর? একটা সপ্তাহ বড় কঠোর গেল স্বর্ণালীর কাছে। বারে বারে গলাটা যেন কেউ পিষে ফেলতে চাইছে। স্মৃতির খনি থেকেই ভেসে উঠছে নানান দৃশ্যপট, যা মনে না করলেই নয়। বসন্তের দমকা হাওয়ার মতন যা সব হারিয়ে গিয়েছিল, তাদের ফিরে আসার আর কি প্রয়োজন? আবার এলো শনিবার। 1 নম্বর 2 নম্বর রোগী দেখতেই অনুরাধার পালা এসে পড়ল। মেয়েটির পরনে আজ চুড়িদার, সিঁথিতে চওড়া সিঁদুর, যা খুব আঘাত আনতে সক্ষম হল স্বর্ণালীর হৃদয়ের ওপরে। অথচ অনুরাধার মুখটা তখন ভরা পূর্ণিমার মতন চকচক করছে মা হওয়ার আনন্দে। আসুন, রিপোর্টগুলো পেয়েছেন তো? এই নিন ডক্টর। হাতে হাতে ব্লাড টেস্ট রিপোর্টগুলো নিয়ে মুখের সামনে তুলে ধরল স্বর্ণালী। গার্জেনের জায়গায় আজ রক্তিমের নামটাই সবচেয়ে বেশি আকর্ষিত করল তাকে। 2 মাস চলছে, একদম ভাইটাল স্টেজ। খুব সাবধানে থাকবেন। চলাফেরায় কোনো ক্ষুদ্র ভুলও কিন্তু আপনার শিশুর জন্য একেবারে ক্ষতিকারক। কমপ্লেক্সিটি তো খুব একটা দেখছি না আপাতত। ওষুধ লিখে দিচ্ছি। আপনাদের কাছাকাছি কোনো জায়গা থেকে পোলিও কার্ডটা কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন, না হলে ভবিষ্যতে আপনাদেরই সমস্যা। সম্ভবত এটুকু বলেই যে কোনো রোগীকে বিদায় দিয়ে দিত স্বর্ণালী। বাইরে ভীষণ ভিড়, একটা রোগী নিয়ে বসে থাকার সময় নেই, তবুও সে বসে রইল। অনুরাধার ভীতু অথচ আনন্দপলক মুখটির দিকে তাকিয়ে সে বলল, শরীর কেমন যাচ্ছে আপনার? বমি বমি ফিলিং আসে? ঘুম থেকে উঠলেই বমি পায়, কিছুই খেতে ভালো লাগে না। এইসব তো বললে চলবে না। এতদিন নিজের জন্য ভেবেছেন, এইবার আপনার অনাগত সন্তানের জন্য ভাবতে হবে এবং তার কথা ভেবেই ভালো করে খেতে হবে। ও হ্যাঁ, যা ওষুধ দিলাম এগুলো কিন্তু 1 মাস চলবে। 1 মাস পর আর একবার আসবেন। অনুরাধা হেসে মাথা নাড়ল। প্রেসক্রিপশন নিয়ে উঠে বেরিয়ে যেতে গেলে স্বর্ণালী পিছু ডাকল তাকে। অনুরাধার চোখের ভিতর উকি মেরে পরিচিত কাউকে হাতরে খুঁজতে লাগলো সে। প্রেসক্রিপশনটা আর একবার একটু দিন। অনুরাধার হাত থেকে প্রেসক্রিপশনটা নিয়ে এক কোণে নিজের নাম্বারটা লিখে দিল স্বর্ণালী, নিজের পার্সোনাল নাম্বার। কোনো রকম সমস্যা হলে এই নাম্বারটা একটু ফোন করবেন। আচ্ছা ম্যাম। অনুরাধা বেরিয়ে গেলে পরের রোগী এসে তার জায়গা নিল। অথচ স্বর্ণালী নিজেকে 4 দেওয়ালে বন্দি রাখতে পারল না। ইতস্তত ভাব নিয়ে সামনে রোগীকে বসতে বলেই অনুরাধার পিছু নিল সে। কি বলল ডাক্তার? কোনো সমস্যা নেই তো? না, 2 মাস চলছে, সাবধানে থাকতে বলল। আমিও তো তাই বলছি অনু, সাবধানে থাকতে হবে এইবার। দুষ্টুমি ছেলে মানুষই একদম চলবে না। মিষ্টি অত্যাচারে অনুরাধার মুখ ফুলে গেল। স্বর্ণালী দূর থেকে তাদের কথা শুনে মৃদু হাসল। এই জানো, ডাক্তার ম্যামটা খুব ভালো গো। আমায় ওনার নম্বর লিখে দিলেন, কোনো সমস্যা হলেই ফোন করতে বলল। কোথায় নাম্বারটা? সেভ রাখা ভালো। প্রেসক্রিপশনে লেখা আছে দেখো। ওষুধও দিয়েছে কিছু। কোন দোকান থেকে কিনবে? এইখান থেকেই কিনে নেব। ওই দিকে আবার পাওয়া যায় কি না। সাধারণ কথোপকথন, অথচ স্বর্ণালীর চোখ জলে ভেসে যায়। ডাক্তারের নাম কি? কি বলে সেভ করব? নাম তো জানি না, ওই ডাক্তারটির নাম জানতাম। তোমায় বললাম না, নতুন ডাক্তার। আচ্ছা বাদ দাও, শুধু ডাক্তার বলে সেভ থাক, খুঁজলেই যেন পাওয়া যায়। চলো বাড়ি যাবে, চলো বাড়ি যাবে। কিছু খাওয়ার মন হচ্ছে? আইসক্রিম। ফল খাওয়াবো তোমায় আজ, সারাদিন আইসক্রিম।
একদিনে তো খাবো। আচ্ছা চলো। অনুরাধার হাত ধরে রক্তিম নার্সিংহোম থেকে বেরিয়ে ওপাশের বড় রাস্তার দিকে এগিয়ে গেল। স্বর্ণালী অপলক নয়নে তাকিয়ে রইল ওদের দিকে। ধীরে ধীরে মানুষ দুটো মিলিয়ে গেল রাস্তার বাঁকে। ওষুধের দোকানটা কাছে হলেই পারত। অভিযোগ হানল স্বর্ণালী। তার চশমার কাঁচটা কেবল আবছা হয়ে উঠেছে বাষ্পতে। সে ডাক্তার, এসব ছেলে মানুষ কি তার মানায়? রোগীদের লাইন ফেলে পুরাতন প্রণয়ের খোঁজে চলেছে সে। ম্যাম, কোথায় গিয়েছিলেন আপনি? কখন থেকে সবাই দাঁড়িয়ে? স্বর্ণালীকে আসতে দেখেই প্রশ্নপত্র খুলে বসল রমা দিদি। কোথাও না। আর শোনো না, একটা কফি প্লিজ। হ্যাঁ। কিন্তু কিন্তু করেও রমাদি বেরিয়ে গেল। মনের মধ্যে তার হাজার খানিক প্রশ্ন। প্রশ্ন কি স্বর্ণালীর মনে নেই? যদিও উত্তরগুলো জানা যেত কতই না ভালো হতো। কেমন আছে এখন রক্তিম? তার নতুন সংসার কেমন এগোচ্ছে? বাবা হওয়ার সুসংবাদে সে নিশ্চয়ই খুব খুশি। মস্তিষ্কের ভেতর যে স্মৃতির ডায়েরির ওপর কেবল ধুলোর স্তূপ, সেটা তার অবজ্ঞা সত্ত্বেও খুলে গেল আপনেই। ফুটে উঠল হাজার খানেক অনুভূতি, যেগুলো হাওয়াই মিঠাইয়ের মতনই হয়তো বাতাসে মিলিয়ে গেছে বলেই ভেবেছিল স্বর্ণালী। আর সেগুলোই প্রজাপতির মতন ডানা মেলে উড়ে বেড়াচ্ছে তার আঁটশি নগরে। রক্তিমের সঙ্গে তার প্রথম আলাপ স্কুলে, 4র্থ শ্রেণীতে। কি মিষ্টিভাবেই না কথা বলতো ছেলেটি। অথচ স্বর্ণালী তখন ছিল মার কোটে ধরনের, ঠাকুমার আদরের দুলালি, ভীষণ সাহস। স্বর্ণা, তোকে স্বর্ণালী ম্যাম ডাকছেন। সেই প্রথম কথা। একই ক্লাসে থাকলেও স্বর্ণালী বসতো পেছনে, রক্তিম ফার্স্ট বয়, সবার চোখের মনি। অবশ্যই তার জায়গা সামনের সারিতে হবে। খুব একটা কথাও তাদের মধ্যে হতো না। স্কুলের রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রামে একসাথে গান গাওয়া নিয়েই তাদের আলাপ পরিচয়। আমাকে কেন? জানি না, স্টাফ রুমে আয়। রক্তিমের পেছন পেছন স্বর্ণালীও এগিয়ে গেল স্টাফ রুমের দিকে। ম্যাম, স্বর্ণালী। রক্তিমের ডাকে রূপালী ম্যাম চশমা ঠিক করে সামনে তাকালেন। স্বর্ণালীর উদ্দেশ্যে বললেন, স্বর্ণা, তুমি তো ভালো গান গাও, তাই ভাবছিলাম তোমাদের দুজনের একটা ডুয়েট হোক। রক্তিমও ভালো গান গায়, তুমি রাজি কি? রাজি না হওয়ার তো কোনো কথাই নেই। স্বর্ণালী গান গাইতে ভীষণ ভালোবাসে। দুদিকে মাথা নেড়ে সম্মতি জানালো সে। কোনটা গাইবে তাহলে, হারে রে 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 না ওরে গৃহবাসী? স্বর্ণালী ম্যামের প্রশ্নে এক পলক তাকালো রক্তিমের দিকে, সোজাসুজি উত্তর দিল, ওরে গৃহবাসী। আচ্ছা রক্তিম, রাজি তো? হ্যাঁ ম্যাম, আমার অসুবিধে নেই। তাহলে আজ ছুটির সময় দুজন এসে আমার থেকে গানটা নিয়ে যাবে। আমি ওখানে মার্ক করে দেব কোনটা দুজন একসাথে গাইবে আর কোনটা আলাদা আলাদা। কি ঠিক আছে তো? আচ্ছা ম্যাম। দুজনেই একসাথে বেরিয়ে গেল স্টাফ রুম থেকে। রক্তিমের সঙ্গে আলাপ করার সুযোগটা ছাড়েনি স্বর্ণালী। মিষ্টি ছেলের সাথে মারকুটে মেয়েটার বন্ধুত্ব কি দারুণভাবে হলো। তারা যখন রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে পাঞ্জাবি এবং শাড়িতে স্টেজে উঠল, হাসাহাসি রোল পড়ে গেল সারা ক্লাসে। বন্ধুরা কত রাগিয়েছিল। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। ছেলেবেলার সেই সময়গুলো যেন হঠাৎ করে ফুরিয়ে গেল। ধাক করে বড় হয়ে গেল দুজনেই। মাধ্যমিক পরীক্ষার সময়ে সে কি ভাব। সবুজ মাঠের ওপর বসে তাদের কত শত গল্প। বন্ধুদের রাগানোকে কোনো রকম তোয়াক্কা না করে খুব ভালো ছিল তারা। কিন্তু তাই বলে কি অনুভূতি জন্মায়নি? বিপরীত চুম্বক একে অপরকে আকর্ষিত করবে না তা হয়? কথায় আছে, a girl and a boy can never be best friends.
কথাটি তাদের জন্যও ফলে গেল। স্বর্ণালীর মনে অনুভূতিগুলো মেঘের মতন বাসা বাঁধল। অফুরন্ত সেই অনুভূতির কি নাম দেবে স্বর্ণালী? অনাথ মেয়েটি দুঃখ ভুলে হাসতে শিখল, আনন্দ পেল। অথচ রক্তিমকে যে সে কিছু বলবে এমন সাহসও তার নেই। অতঃপর মাধ্যমিকের পরীক্ষা এলো। শেষ পরীক্ষার দিন রক্তিমের ডাকে ফিরে তাকালো স্বর্ণালী। এরপর কি করবি? কোন স্কুলে যাবি? কোথায় আবার, আমাদের এই স্কুলেই ফিরে আসবো। সত্যি তো? অন্য কোথাও যাবি না? প্রমিস? হ্যাঁ রে বাবা, কাছের স্কুল আর বন্ধুদের ফেলে কেন যেতে যাব আমি দূরে? প্রিয়া বলছিল তুই শহরে চলে যাবি। আমার মামা তো তাই চায়, তবে আমি যাব না, আমি দাদুর সঙ্গে থাকবো। ছুটিতে দেখা করবি একবার? কবে বলতো? নববর্ষের দিন। আচ্ছা। সত্যি আসিস কিন্তু। একটা কথা বলার আছে। বঙ্গীয় মেলায় সময় 4টে। কি কথা? এখন বললেই তো ল্যাটাটা চুকে যায়। হুম, না, ওই দিনই বলবো। আসবি কিন্তু। দুই দিকের বিনুন নাড়িয়ে সম্মতি জানালো স্বর্ণালী। রক্তিম দুষ্টুমি করে তার চুলে টান দিয়ে পালালে স্বর্ণালী তার পিছু নিল। বিচ্ছু কোথাকার, দাঁড়া, সব সময় তুই আমার চুলে হাত দিস কেন বলতো? মার খাবি আজ। পুরাতন কথা ভেবে হাসল স্বর্ণালী। কি বলার জন্য ডেকেছিল রক্তিম? স্বর্ণালী জানে রক্তিম তার বাল্যকালের সখা। তার প্রতিটি পদক্ষেপ যে ওর নক্ষদর্পণে। ছুটির দিনগুলো যেন আলাদাই আমেজে কেটে চলেছে। কবে আসবে নববর্ষ? কবে হবে আবার তাদের দেখা? একান্ত মনে কত রকম প্রশ্ন। রেজাল্টের পরও না করে আনন্দ মশগুল ষোড়শে স্বর্ণালী। হঠাৎ করে তাদের সংসারে এসে করা নাড়ল অচেনা এক দুঃখ। দাদুর অসুস্থতায় ভেঙে পড়ল ঠাম্মা। স্বর্ণালীকে কে দেখবে আর? মায়ের বাপের বাড়ি থেকে মামারা এসে নিয়ে গেল তাকে। তাদের সেই পরিচিত গ্রাম, সেই দোলনা, সবুজ মাঠ, বয়ে চলা ছোট্ট নদী ফেলে রেখে মামাদের সাথে শহরের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হলো স্বর্ণালীকে। আর ফেলে রেখে যেতে হলো পুরাতন সেই প্রতিজ্ঞা, যে অঙ্গীকার ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে টপ টপ করে ঝরে পড়তে লাগলো স্বর্ণালীর আঁখি বেয়ে। দাদু মারা যাওয়ার পর ঠাম্মা তাকে নিয়ে আর গ্রামে ফিরে যায়নি। শহরে তাদের ছোট্ট একটা ঘরে ছোট্ট সংসার পাতা হলো। দাদুর পেনশনের টাকা আর স্বর্ণালীর স্কলারশিপে ভালোই চলে যেত দিন। মামাদের সঙ্গে খুব একটা ভাব রাখতে চায়নি স্বর্ণালী। তাদের জন্যই তো আজ সে সঙ্গীহারা। বার দুয়ে কৃষ্ণনগরে বেড়াতে গিয়েছিল ওরা, অথচ স্বর্ণালীর উচ্চ মাধ্যমিক শেষ। স্কুলে ছাত্রছাত্রীদের দল বদলে গিয়েছে। পরিচিত মুখগুলো সবই 2 বছরের ব্যবধানে হারিয়ে গিয়েছে ব্যস্ততা ভরা পৃথিবীর মাঝে। সময়ের সাথে সাথে কেটে গেল আরও কতগুলো বছর। স্বর্ণালীর ডাক্তারি পড়তে অন্য শহরে চলে যাওয়া, ঠাম্মার অসুস্থ হয়ে পড়া, বৃদ্ধ মানুষটির হঠাৎ মৃত্যু খুব করে একা করে দিল স্বর্ণালীকে। বাল্য সখার কথা তার যে কতভাবে মনে এসেছে তার ঠিক নেই। তাকে কত জায়গায় খুঁজেছে, রাস্তায়, চায়ের দোকানে, রেডিওতে, গানের সুরে, চারিদিকে উৎখুত দুটি চোখ খুঁজে বেরিয়েছে রক্তিমকে। অথচ মানুষটির দেখা নেই। ভারতের 140 কোটি জনতার মধ্যে পরিচিত একটি কাঁধের খোঁজ পাওয়া কি এতই সহজ? দেখা হলো প্রায় 2 যুগ পর। স্বর্ণালীর বয়স 30। যৌবন সব সুখ সে হারিয়ে এসেছে। তার অঙ্গীকারে আটকে গিয়েছিল সে। রক্তিম আটকায়নি, এগিয়ে গেছে ছেলেটি। কদিন পরে বাবা হবে। আনন্দে নিশ্চিত তার রাতের ঘুম উড়ে গেছে। স্বর্ণালীও আজকাল আর ঘুমোতে পারে না। ছেলেবেলার দিনগুলো কড়া নাড়িয়ে তাকে জাগিয়ে দিয়ে যায়। ইউএসজি রিপোর্ট নিয়ে এসেছে অনুরাধা। ভেতরের শিশুটা বড় হতে শুরু করেছে। ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে রিপোর্টের দিকে চেয়ে রইল স্বর্ণালী। অনুরাধা ফুরফুরে মনে বলল, জানেন ম্যাম, ওর বাবা খুব খুশি। রিপোর্টটা নিয়ে সারাদিন তাকিয়েই রয়েছে। আচ্ছা আপনি বলুন, ওই রিপোর্টের কি বুঝবে?
বেবিকে ভীষণ ভালোবাসবে আপনার হাজব্যান্ড। তার বলতে আমাদের বিয়ে হয়েছে 5 বছর, অথচ সন্তান নেই। এই নিয়ে কোনোদিনও মানুষটিকে দুঃখ পেতে দেখিনি। আনন্দে ভরা আমার সংসার, তবু একটা খুঁত তো ছিল। আজ সেই খুঁত আর নেই। আমার একটা বাবু আসবে, ছোট্ট বাবু। অনুরাধার চোখের কোণে জল চিকচিক করছে। তার 7 মাস চলছে। স্বর্ণালী অনুরাধার পেটে স্টেথোস্কোপ রাখা মাত্রই ওপাশের অতিথি সাড়া দিয়ে উঠল। ছোট্টবাবু তো ভীষণ ছটফটে দেখছি। ডাক্তার আন্টিকে একটু চেকও করতে দিচ্ছে না। এত কিক মারলে হবে? অনুরাধা হেসে ফেলল। খুব দুষ্টু, একদম নিজের বাবার মতন। স্মিত হাসল স্বর্ণালী। অনুরাধার সাথে তার বেশ ভাব জমেছে। তবে এই 5 মাসেও একটিবারও তার সাথে রক্তিমের দেখা হয়নি। স্বর্ণালী চায় না ভবিষ্যতেও তাদের আর দেখা হোক। কিছু কিছু সম্পর্কে দাড়ি টেনে দেওয়াটাই সবচাইতে প্রয়োজনীয়। রক্তিমের মনে কি অনুভূতির সঞ্চার ঘটেনি তার জন্য? ঘটেছিল। ক্লাস 9-এ পড়াকালীন রক্তিমের তার দিকে চেয়ে থাকা দেখেই সে ব্যাপারে অবগত ছিল স্বর্ণালী। হয়তো যেদিন দেখা হলে আজ তাদের উজ্জ্বল একটা ভবিষ্যৎ থাকতো, স্বর্ণালীকে একা সন্ন্যাসিনীর মতো ঘুরে বেড়াতে হতো না পথহারা পথিকের ন্যায়। আচ্ছা, রক্তিম কি তাকে এখন মনে রেখেছে? সাইনবোর্ডটির দিকে তাকিয়ে স্মিত হাসল স্বর্ণালী। 5 মাস হলো, সাইনবোর্ডটি আর বদলানো হলো না। স্বর্ণালী আর চাপও দেয় না। সে চায় না আর বোর্ডটা বদলানো হোক। সে চায় না তার নামটা প্রকাশ পাক। সেদিন রাত্রে শয়নে মগ্ন স্বর্ণালী হঠাৎই ফোন কলে উঠে বসল। ঘুমের ঘড়ি কলটা রিসিভ করলো সে। হ্যালো 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 ডাক্তার। ডাক্তার, আমি রক্তিম সেন, অনুরাধা সেনের হাজব্যান্ড। ঘুমটা তৎক্ষণাৎ পালিয়ে গেল উল্টো পথ ধরে। বিছানার ওপর উঠে বসল স্বর্ণালী। রক্তিম ফোন করেছে তাকে। পরিস্থিতি আজ এমনই, হোক না অবজ্ঞায়। রক্তিমের কাছে সে না হয় ডাক্তার রূপেই পরিচিত থাকবে। ডাক্তার, অনুরাধার হঠাৎ করেই খুব পেন শুরু হয়ে গেছে। কি করব ডাক্তার, কি করব আমি? শান্ত হন, শান্ত হন। আপনাদের গাড়ি আছে তো? নার্সিংহোমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন, আমি ওখানেই আসছি। আচ্ছা ডাক্তার, কোনো বিপদ হবে না তো? এখনো তো ডেট আসেনি। আপনি পেশেন্টকে নিয়ে আসুন, আমি দেখছি বাকিটা। ফোনটা রেখে দিয়ে উঠে দাঁড়ালো স্বর্ণালী। মাথাটা ঘুরছে। ভোর রাত পর্যন্ত হাসপাতালে নাইট ডিউটি করে বাড়ি ফিরেছে সে। আবার উঠতে হলো তাকে। রমাদিকে ফোন করতে করতে এগিয়ে গেল সে। ড্রাইভার বাড়ি গেছে, অতএব নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল স্বর্ণালী। হ্যালো রমাদি, শোনো না, একটা ওটি তৈরি করতে বলো তো, বিকুইক। অনুরাধা সেনের হঠাৎ পেন উঠেছে, আমি বলেছি নার্সিংহোমে নিয়ে আসতে, তাই সবটা আগে আগেই ব্যবস্থা করে রাখো। কিন্তু ম্যাম, এত এমার্জেন্সি কেস তো আমরা হ্যান্ডেল করি না। আর তাছাড়া ওনার তো ডেট এখন নয়। তার উপরেই মাঝরাতে কাকে পাবো ম্যাডাম? নার্সিংহোমগুলো তৈরি হয়েছে এমার্জেন্সি কেস হ্যান্ডেল করবার জন্য। নার্সিংহোম অথরিটির সঙ্গে আমি পরে কথা বলে নেব। তুমি যত দ্রুত সম্ভব পারো ব্যবস্থাটা করো। কেশবদা থাকে তো নাইট ডিউটিতে, ওনাকে বলো যা করার তাড়াতাড়ি করো প্লিজ। স্বর্ণালীর ক্রোধিত রূপ চমকে দিল রমাদিকে। ডাক্তার স্বর্ণালী গম্ভীর হতে পারেন, তবে তাকে কখনোই রাগতে দেখা যায় না। কত ভাইটাল অপারেশন তিনি শান্ত মাথায় সাকসেসফুল করেছেন। অন্ধকার কলকাতার রাস্তা পার করে নার্সিংহোমের সামনে এসে দাঁড়ালো সে। ভেতরে ঢুকে সব রকম আয়োজন হচ্ছে কিনা তা দেখে নিল একবার। ভেতর ভেতর কেমন যেন একটা টেনশন তাকে কুড়ে খাচ্ছে। অনুরাধার ডেট আসেনি। এই সময় তাকে কি নার্সিংহোমে নিজের দায়িত্বে আনা উচিত হলো? যদি কোনো ভুল হয়ে যায়, রক্তিমের সামনে সে দাঁড়াবে কিভাবে? নার্সিংহোমের দিকে একটি গাড়ি এগিয়ে আসছে দেখে দ্রুত মুখে মাস্ক লাগিয়ে নিল সে। রক্তিমকে গাড়ি থেকে নামতে দেখে স্ট্রেচার নিয়ে এগিয়ে গেল স্বর্ণালী, তার সাথে রমাদি এবং কেশব ভাই। এই রাত্রেবেলা তারাই সব রকম ব্যবস্থা করে ফেলেছে। অপারেশন থিয়েটারের আলো জ্বলছে।
অনুরাধার তীব্র কষ্ট দেখে কোনো রকম রিস্ক না নিয়ে সোজা সি সেকশনের দিকে অগ্রসর হলো স্বর্ণালী। স্কালপেল চালাতে তার হাতটা এমন থরথর করে কাঁপছে কেন আজ? কত নিপুণভাবেই তো এই অপারেশনটি কন্ডাক্ট করেছিল সে। ওপর মহলের ডাক্তারদের চোখে মুখে হাসির ঝলক ছিল, প্রশংসায় পঞ্চমুখ তারা। তবে আজ হাত কাঁপছে কেন? বাইরের শব্দ ক্রমাগত ভিতরে প্রবেশ করছে নিষেধাজ্ঞা না মেনে। রক্তিম পায়চারি করছে করিডোর জুড়ে, তার চরণধ্বনি উত্তেজিত করে তুলছে স্বর্ণালীকে। ছোট্ট শিশুর ক্রন্দনে রাত্রি পালিয়ে গেল। সমস্ত নার্সিংহোম যেন জেগে উঠল তার হুঙ্কারে। সে এসেছে পৃথিবীতে, নতুন অতিথি সুখের সংসার নিয়ে এসেছে। স্বর্ণালী দীর্ঘশ্বাস ফেলে সেলাইয়ে মন দিল। বাকিটা নার্সদের হাতে ছেড়ে গরম জলে হাত মুখ ধুয়ে শিশুটিকে কোলে তুলে নিল স্বর্ণালী। প্রিমেচিওর বেবি। শিশুটির কপালে ঠোঁট ছোঁয়ালো স্বর্ণালী। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে আজ। ঠিক এই নবজাতক শিশুটির মতনই খুব কাঁদতে ইচ্ছে করছে আজ। পৃথিবীকে জানান দিতে ইচ্ছে করছে নিজের মনের সমস্ত জমা যন্ত্রণার কথা। শিশু সন্তানটিকে রমাদের হাতে আবারও তুলে দিল স্বর্ণালী। রোগীর পরিবারের হাতে এবার তুলে দেওয়া হবে বাচ্চাটিকে। অনুরাধাকে জেনারেল ওয়ার্ডে শিফট করা হবে। রমাদি শিশুকন্যাটিকে কোলে তুলে নিয়ে রক্তিমের মুখোমুখি দাঁড়ালো। মৃদুস্বরে বলল, রাতের ঘুম যে নষ্ট করলেন আমাদের, তা মিষ্টি মুখ করাবেন তো? মেয়ে হয়েছে। ছলছল চোখে মাথা নাড়ল রক্তিম। মেয়েকে কোলে নিয়ে আনন্দে ভরে উঠল তার দুই আঁখি পড়ল। সময়টা আজ এখানেই থমকে দাঁড়াক। সে তার ছোট্ট পরীর দিকে তাকিয়ে থাক অনন্তকাল পর্যন্ত। কাঁচের ফাঁক দিয়ে রক্তিমের দিকে তাকিয়ে মৃদু স্বরে হেসে ফেলল স্বর্ণালী। অনু কেমন আছে? ভালো। জেনারেল ওয়ার্ডে খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে, তখন দেখতে পাবেন। তবে জ্ঞান ফিরবে কাল সকালে। আপনাদের বাড়ির কেউ নেই? রাস্তায় আছে। কোনো মেয়েকে বলবেন রাতটা আজকে এখানে কাটাতে। আপনাকে কিন্তু অ্যালাউ করা হবে না। আর হ্যাঁ, বেবি কিন্তু আমরা এক্ষুনি দেব না। প্রিম্যাচিওর বেবিদের স্পেশাল কেয়ারে রাখা হয়। সমস্ত চেক আপ করবার পরে আপনাদের হাতে তুলে দেওয়া হবে। রমাদির কথায় মাথা নেড়ে সম্মতি জানালো রক্তিম। তা মেয়ের কি নাম রাখবেন ভেবেছেন? স্বর্ণালী। স্বর্ণালী সেন। তৎক্ষণাৎ উত্তর দিল রক্তিম। আদর করে কপালে চুমু এঁকে দিল মেয়ের। অপারেশন থিয়েটারে হঠাৎ রিনিঝিনি আওয়াজে চমকে উঠে ভেতরে ঢুকলেন রমাদি। স্বর্ণালী কাঁদছে, অঝরে কাঁদছে নিস্তব্ধ স্বরে, মুখে কাপড় গুঁজে, যেন কোনো মতেই তার এই স্বর বাইরে না যায়। তার হাত লেগে পড়ে গিয়েছে পাশের টেবিলটি। স্কালপেল, ছুরি, ফরসেপ সবকিছু মেঝের ওপর গড়াগড়ি অবস্থায়। রমাদি দীর্ঘশ্বাস ফেললেন। অনুরাধার কেন পিছু নিত ডাক্তার স্বর্ণালী আজ তার কাছে বড্ড স্পষ্ট সেই কারণ। কি অদ্ভুত পৃথিবী, কি অদ্ভুতভাবে সে মিলিয়ে দিয়ে যায় মানুষদের। অনুরাধা তখন গভীর ঘুমে মগ্ন। ঘুম ভেঙে মেয়ে হয়েছে শুনলে সে কতই না খুশি হবে। তার সংসার আজ পরিপূর্ণ হল। স্বর্ণালী সেন অনেক বড় হোক। মনে মনে নবজাতক সেই শিশুটিকে আশীর্বাদ করলেন রমা দিদি। পূব আকাশে তখন আলোর মেলা খেলা করছে। উষার কিরণ মেঘ টোপকে বসুন্ধরায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। বেঞ্চের ওপর একা বসে রক্তিম। বুকের ভেতর থেকে যেন একটা ভারী পাথর সরে গিয়েছে তার। স্ত্রীকে নিয়ে তার কম চিন্তা ছিল না এই কদিন। এক্সকিউজ মি। পরিচিত ভদ্রমহিলা ডাকে চোখ তুলে তাকালো রক্তিম। রমা দিদি আবার তাকে ডাকছে কেন? কোনো বিপদ হলো? মনের মধ্যে ক্রমশ ভীতি জমল। হ্যাঁ বলুন, অনু ঠিক আছে তো? আপনি আমার সাথে একটু আসুন। কোথায়? ভ্রু কুঞ্চিত হয়ে গেল রক্তিমের। আসুন না বলছি। রমা দিদি এগিয়ে চলল।
নার্সিংহোমে তখনও মানুষের ভিড় জমেনি, সবে সকালের শুরু। ধীরে ধীরে ডানা মেলে পাখি উড়ে যায় বহু দূর। খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়েছে সে। শেষবেলায় আবারও নিরে ফিরবে। স্বর্ণালী রায় চৌধুরী নামে কাউকে চেনেন? থমকে দাঁড়িয়ে পড়ল রক্তিম। হঠাৎ আজ এত বছর পর এই নামটা কেন? উত্তর দিচ্ছেন না যে। চেনেন কাউকে? চিনি। তৎক্ষণাৎ বলল রক্তিম। আসুন, পরিচয় কিভাবে আপনাদের? স্কুলে। তাহলে তো অনেক দিনের পরিচয়, যোগাযোগ নেই আর? মেয়ের নাম তারই নামে রাখলেন বুঝি? হ্যাঁ, কিন্তু আপনি আপনি এসব জানলেন কিভাবে? স্বর্ণালীকে চেনেন আপনি? কি উত্তেজনা রক্তিমের দুই চোখে! আঁখে পল্লব যেন গভীর অপেক্ষার পর আজ কিছু একটা খুঁজে পেয়েছে। আপনিও চিনতেন যদি আপনার স্ত্রীর রিপোর্টগুলো একটু গভীর মনোযোগ দিয়ে দেখতেন। খটকা আপনার মনেও আসতো। প্রতিবারই ডাক্তারের নামটা আপনার অলক্ষ্যে চলে গেছে। সে যাকে, ভেতরে যান, ম্যাম আছে। আর হ্যাঁ, ম্যাম কিন্তু আপনাকে এখানে ডাকেনি, আমি নিয়ে এলাম। প্লিজ এটা ম্যামকে বলবেন না, রাগ করবেন তাহলে। রমা দিদি তাকে কেবিনের সামনে দাঁড় করিয়ে দিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। রক্তিম আবছা নয়নে তাকালো দরজার পানে। তার হাত পা থরথর করে কাঁপছে আজ। দরজা খোলা ছিল। গুটি গুটি পায়ে ভেতরে ঢুকল সে। চেয়ারে বসে টেবিলের উপর মাথা রেখে ক্লান্তিতে যেজন ঘুমিয়ে পড়েছে, আজ তার মুখে মাস্ক নেই, চোখে চশমা নেই, গভীর দুটো আঁখি শান্তির নিদ্রায় হারিয়েছে। রক্তিম স্তম্ভিত। এই মুখশ্রী তার পরিচিত। কি আশ্চর্য! স্বর্ণালী! স্বর্ণা! ভেতর থেকে যেন ক্রন্দন চিৎকার বেরিয়ে আসতে চাইছে। স্বর্ণালী চোখ মেলে তাকালো। রক্তিমকে সামনে দেখে হতবিহ্বল হয়ে দ্রুত মাস্ক মুখে লাগাতে গেল সে। রক্তিম তখনও কিছুটা দূরে দাঁড়িয়ে। বলুন মিস্টার সেন, এনি প্রবলেম? কোনো মতে নিজের পরিচয় গোপন করতে চাইল স্বর্ণালী। মনে মনে তার ঈশ্বরের কাছে একান্ত প্রার্থনা, রক্তিম যেন তাকে চিনতে না পারে। 14 বছরের এই ব্যবধানে তার মুখের ভঙ্গি কি একটুও পাল্টায়নি? তুই স্বর্ণা? স্বর্ণালী? আপনার কোথাও ভুল হচ্ছে মিস্টার সেন। চলুন চলুন, পেশেন্টকে দেখতে যেতে হবে একবার। দ্রুত পা চালালো স্বর্ণালী। তাকে বেরিয়ে যেতে হবে। রক্তিমের মুখোমুখি হতে সে নারাজ, অথচ বললেই কি যাওয়া যায়? হাতের বাঁধন তখন ভীষণ শক্ত। রক্তিমের স্পর্শে কেঁপে উঠল স্বর্ণালী। আজও পালিয়ে যাবি? আমি কি এতই বাজে যে একবার ডেকে কথা বলা গেল না? তখন থমকে দাঁড়িয়ে পড়েছে স্বর্ণালী। মুখের মাস্কটা তাড়াহুড়ে পড়ার কারণে আবারও খুলে পড়েছে। রক্তিম এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো স্বর্ণালীর। ব্যথা ভরা হাসি তার ঠোঁটের কোণ জুড়ে। মুহূর্তে যা ভেঙে চুরে একাকার করে দিল স্বর্ণালী। কোথায় চলে গিয়েছিলিস তুই? কেন চলে গিয়েছিলিস? কত খুঁজেছিলাম জানিস? তোর বাড়ি আমি জানতাম না কোথায়। ক্লাসের কেউ একটা সঠিক উত্তর দিতে পারল না। বলেছিলিস আসবি, কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানিস? আসিসনি কেন সেই দিন? বল, কেন আসিসনি? রক্তিমের কণ্ঠ থেকে ঝরে পড়ল অভিমান। স্বর্ণালীর উত্তর ফুরিয়েছে। রক্তিমের দিকে এক পলক তাকিয়ে আবারও সম্মুখে এগিয়ে চলল সে। রক্তিম পিছু ডাকল। স্বর্ণা দাঁড়া! কেন চলে যাচ্ছিস? স্বর্ণা! স্বর্ণা দাঁড়া বলছি, দাঁড়া স্বর্ণা! স্বর্ণালী থামল না। কি গতি মেয়ের পায়ে! রক্তিম তাকে ধরবে বলে এগিয়ে চলল। ক্রমাগত ডেকে চলেছে সে। পেছনে ফিরে তাকায় না কেন? অভিযোগ থাকলে প্রকাশ করুক। এমনভাবে চলে গিয়ে মনে কষ্ট জমায় কেন? স্বর্ণালী তখন সদর দরজার সম্মুখে। মাথাটা বেশ ঘুরছে, খুব ঘুম পাচ্ছে। পেছনে রক্তিম। ও পথ আর নেওয়া যাবে না কোনো মতে। রক্তিম না বুঝলেও স্বর্ণালী বোঝে তাদের সম্পর্কের সমীকরণ পাল্টেছে। রমা দিদি, পেশেন্ট তো এখনো অজ্ঞান হয়েই আছে।
তাতেও ডক্টর অত ঘুমের ওষুধ নিয়ে গেল কেন গো? কি বলছিস? ঘুমের ওষুধ নেবে কেন? সত্যি নিল তো, এই দেখো গোটা পাতা। খটকা লাগলো রমা দিদির মনে। দৌড়ে কেবিনের উদ্দেশ্যে ছুটল সে। কেবিনের বাইরে আজও বড় বড় অক্ষরে লেখা ডক্টর বন্নি চৌধুরী। ভেতরে ঢুকে কাউকে না দেখে কিঞ্চিত অবাক হল সে। ওষুধের পাতাটা স্পষ্ট দেখা যাচ্ছে। দুমড়ে মুচড়ে পড়ে আছে পাতাটা, একটি ওষুধও আর তাতে বাকি নেই। রমা দিদি পাতাটি হাতে তুলে নিয়ে হতভঙ্গ অবস্থায় বসে পড়ল চেয়ারে। ঘড়ির কাঁটায় টিকটিক শব্দ ক্রমশ যেন এসে গিলে খেল তাকে। বড় রাস্তায় নেমে পড়ল স্বর্ণালী। তার হাতে সময় অল্প, খুবই অল্প। মন কু ডাকছে। পেছন থেকে রক্তিমের চিৎকার বড্ড কানে লাগছে। উফ, কি আলো! এত আলোয় চোখ খুলে রাখা যায় নাকি? ধাঁধিয়ে গেল স্বর্ণালীর দুই চোখ। অশ্রু টলমল আঁখি হঠাৎ ছটকায় দৌড়ে গিয়ে পড়ল সে। মাথা ফেটেছে, রক্ত, গরম রক্তে ভেসে যাচ্ছে তার শরীর। রক্তিমকে আবছা দেখা যাচ্ছে। স্বর্ণালী কথা বলতে চায়, সে রক্তিমকে বলে যেতে চায় সে বাঁচতে চেয়েছিল। জীবন সেই পরিস্থিতি রাখেনি। একাকিত্বের এই সাগরে প্রতিনিয়ত ডুব দেওয়ার থেকে ভালো একসাথে একেবারে নিজেকে শেষ করে দেওয়া। ফুরিয়ে যাক পৃথিবীর বুক থেকে স্বর্ণালী নামক কেউ। নতুন একজন এসেছে তো তার বদলে। সোনা, কথা বল সোনা, সোনা কথা বল সোনা। রক্তিম কাঁদছে। তার চোখের জল এসে পড়ছে স্বর্ণালীর মুখে। শীতল স্পর্শ, নোনা জল, দুজনের অশ্রু আজ যেন এক হয়ে গেল। আজ হাত খালি নেই। রক্তিমের মুঠোয় সে হাত আজ বদ্ধ। মন পেয়েছে একটা কাঁধ, যে কাঁধে মাথা ঠেকিয়ে আজ কাঁদা যায়। স্বর্ণালী কাঁদছে, চোখের সামনেটা সব ডাবছা। এই যন্ত্রণা সহ্য করার দায় ধীরে ধীরে ক্রমাগত সব ছেড়ে ছুড়ে শান্তির এক নগরে হারিয়ে যেতে লাগলো স্বর্ণালী। অন্ধকারের গহীন গুহায় ডুব দিল সে। দূরে কোথাও গান বাজছে, রেডিওতে রবীন্দ্রসঙ্গীত। স্পষ্ট সেই সুর 100 বছর পরেও আজও জাগ্রত মানুষের মনে মনে। আমি শুধু বাঁশুরির সুরেতে পরশ করিব প্রাণ মন অকারণ মায়া বন বিহারিণী। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহীন সে যে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আজকের গল্পের সূত্রধর ও রক্তিমের চরিত্রে আমি সূর্য, গল্প পাঠে নিগম, বিভিন্ন চরিত্রে খুশি, ব্রতী, ইরিনা, ঝিনুক, তৃষা, কৌশালী ও পূজা, শব্দগ্রহণে সূর্য, আবহ ও প্রচ্ছদে দীপ, পরিচালনায় টিম রাতের গল্প। দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।